আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ পঞ্চম দিনে আরো তীব্র হয়েছে। ইরান ও লেবাননে আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা জোরদার করেছে। ইরানে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পাল্টা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ও কূটনৈতিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কাতারের আমেরিকার ঘাঁটিতে, দুবাইয়ের মার্কিন কনসুলেটে, কুয়েত ও ইরাকে হামলার খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী বাহিনী IRGC হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু করে সীমান্ত থেকে ভিতরে অগ্রসর হয়েছে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলছে। লেবাননে এখন পর্যন্ত অন্তত 72 জন নিহত ও কয়েকশো আহত হয়েছেন। আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেট জানিয়েছেন, ইরানে অপারেশন এপিক ফিউরি অভিযানে প্রায় 2000 স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে 50,000-এর বেশি মার্কিন সেনা, বিমানবাহী রণতরী ও বোমারু বিমান অংশ নিচ্ছে। শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধ জাহাজে সাবমেরিন থেকে হামলার কথা জানানো হয়েছে এবং পিক হেগসেট এ সময় জানিয়েছেন প্রায় 20টি ইরানি জাহাজে এখন পর্যন্ত হামলা চালানো হয়েছে। আমেরিকার ভিতরেও এইসব ঘটনায় সমালোচনার ঝড় উঠছে। ডেমোক্রেট নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন। স্থল অভিযানের সম্ভাবনা ও আলোচনা এসেছে, তবে বিশ্লেষকরা বলছেন এটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘায়িত হলে কম খরচের অস্ত্র ব্যবহারের কারণে ইরান কৌশলগত সুবিধা পেতে পারে। আন্তর্জাতিক মহলের নানা আহ্বান সত্ত্বেও সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না। এটি কতদিন চলবে এটি নিয়ে প্রেসিডেন্ট একটা আভাস দিয়েছেন। তিনি বলছিলেন 4 সপ্তাহ, তবে 4 সপ্তাহে আসলে সমাধানের কোন জায়গায় পৌঁছবে? আমেরিকা যে লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছে সেখানে কতটুকু অর্জিত হবে? নানা প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের নানা কারণ বিশ্লেষণ হচ্ছে, এটি নিয়ে ঘরে বাইরে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত বড় একটা অ্যাচিভমেন্ট আমেরিকার পক্ষ থেকে, সেটি হলো ইরানের যে শীর্ষ নেতারা আছেন আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে তাদের সবাইকে কেটে ফেলা সম্ভব হয়েছে। তবে বিনিময়ে আমেরিকা কি পাবে এটি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ হামলা শুরু হয়েছে, ক্ষয়ক্ষতি হচ্ছে দুই পক্ষেরই, কিন্তু দিন শেষে আমেরিকা যখন লাভ ক্ষতির হিসেব করবে তখন লাভের খাতায় কি কি থাকবে বলে আপনার কাছে মনে হচ্ছে? ট্রাম্পের এখানে দু তিনটা অ্যাপ্রোচে আমরা দেখব জিনিসটাকে। একটা হচ্ছে যে সারা বিশ্বের অর্থনীতি এবং অয়েল তেল ব্যবসা একটা বড় পয়েন্ট। আমেরিকার ডমিনেন্স কিভাবে আছে এই তেল ব্যবসার ভেতরে, সেটা বড় রকম। 2 নম্বর হবে সেটা হচ্ছে যে আমেরিকার ভেতরের পরিবেশ এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট ধরন, ডিফারেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার যে পলিটিক্যাল স্যাগাসিটি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ইকোনমিক কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেটাও একটা বড় রকম ফ্যাক্টর। আর 3 নম্বর সেটা হচ্ছে যে তার সারা পৃথিবীতে যে আমেরিকার ডমিনেন্স নাকি ট্রাম্পের ডমিনেন্স, ব্যক্তিগতভাবে ট্রাম্পের ডমিনেন্স নাকি আমেরিকার ডমিনেন্স, এখানে আমরা একটু সেপারেট করার চেষ্টা করি। তো প্রথমে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে তেলের ব্যবসা। আপনারা যদি দেখেন এবং বোঝেন যে আমেরিকা গত দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে যে ব্যবস্থাগুলো এবং সিস্টেমগুলো ডেভেলপ করে এসছে, সেটা হচ্ছে যে তাদের অর্থনীতি নির্ভর করে, আপনারা ভেনেজুয়েলার অবস্থা দেখেছেন, আপনারা সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্ক জানেন ভালোভাবে, যে এবং ইরান, এই 3টে হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদন এবং তেল সাপ্লাইয়ের সোর্স। এখন আমেরিকান ইকোনমি বা সারা পৃথিবীর ইকোনমি বলতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম, আপনার সাপ্লাই ম্যাটেরিয়াল, সব কিছু তেলের উপর নির্ভর করে। এখন তেলটা কন্ট্রোল করা অর্থ হচ্ছে সারা পৃথিবীর
ইকোনমি বা পলিটিক্যাল কালচারাল মানে মার্কেটটাকে দখল করে, এবং এবং সেটা ট্রাম্পের পেছনে যারা রয়েছে তেলের ব্যবসায়ীরা, তারা ট্রাম্পকে ব্যবহার করছে এই পার্সপেক্টিভে, আমার যেটা মনে হয়। তো অয়েল একটা বড় রকম ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর যেটা, সেটা আমরা দেখছি, আমি দেখছি বিশেষ করে ট্রাম্পের পার্সোনালিটি। ট্রাম্প চান উনি সবকিছুর মধ্যে একটা এথনোসেন্ট্রিক, একটা মানে উনি প্রধান। সে ফ্যামিলিতে হোক, তার পরিবেশ, তার পলিটিক্যাল গ্রুপের ভেতরে হোক, তার অন্য অন্য জায়গায় ওনাকে মধ্যে রেখে ওনার সেন্টার পিস থাকতে হবে, এবং মিডিয়ায় হোক উনি সব সময় সব জায়গায় প্রেজেন্ট থাকবেন। এটা না হলে সেই ইউরোপিয়ান ইউনিয়ন তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেনি বলে তারা পুরো মানে ট্রাম্প ইউরোপিয়ান থেকে দূরে সরে যাচ্ছে। রাশিয়া, আপনি যদি দেখেন রাশিয়া সম্পর্কে সে বহুভাবে চেষ্টা করেছে ডেভেলপ করার, ইউক্রেনের জন্য, অন্য অন্য কারণে, কিন্তু রাশিয়া তাকে রিকগনাইজ এবং অ্যাকসেপ্ট করেনি বলে ব্যক্তিগতভাবে। এটা কিন্তু আমেরিকা না, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমেরিকা না, বা সাউথ আমেরিকা বা অন্য অন্যরা আমেরিকা না। এটা ট্রাম্প নিজে ব্যক্তি, পার্সোনালিটি এবং এথনোসেন্ট্রিক যে ক্যারেক্টার, সেটা তার ভেতরে রয়েছে। এখন উনি যেটা বলছেন যে যুদ্ধের কারণ হিসেবে, আসলে কিন্তু যুদ্ধের কোনো কারণ এই পর্যায়ে নেই, সত্যি বলতে কি। হুম হুম। আহ, একদিন আগেও কিন্তু মিটিং হয়েছে, আমরা জানি যে আহ, বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে ইরানের সাথে। ইরানের যে গ্রুপ এবং কমিটি যারা ওই মিটিংয়ে অ্যাটেন্ড করেছে, তারা সবাই আশ্চর্য হয়ে গেছে যে এই ধরনের অ্যাটাক আমরা আজকে মিটিং করছি সকালবেলা, আর বিকেলবেলার ভেতরে তারা অ্যাটাক করে ফেলেছে। তো এই যে একটা মানে ভুল আলোচনা, ভুল পার্সপেক্টিভ, এবং একটা মিথ্যা বা আনরিলায়েবল সোর্সের আনক্রেডিবল ইনফরমেশন সিআইএ হোক বা অন্যরা হোক প্লেস করেছে, এটা একটা বড় রকম ক্যারেক্টার। কিন্তু এখানে আমার আমি যেটা 3 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে ইসরায়েল এখানে একটা বড় রকম ভূমিকা পালন করছে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে তো মানে গত 3 মাসের ভেতরে, 4 মাসের ভেতরে নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট 4বার ভিজিট করেছে আমেরিকা, এবং উনি একদিনের নোটিশে এসে হঠাৎ করে মিটিং করে আবার পরদিনই সেই সময় চলে গেছে, যখন মামদানি বলছিলেন যে তাকে যদি নিউ ইয়র্কে নামে অ্যারেস্ট করা হবে। তো এই যে বিভিন্ন রকম জিনিসটা হচ্ছে যে ওই সময় তাদের সিদ্ধান্ত হয়েছে যে তারা ইরানকে অ্যাটাক করবে, আমার যেটা মনে হয়। ওকে, ওই সময় মানে সিদ্ধান্তটা নেয় ছিল একটা সামনের কারণগুলোকে সামনে আনার প্রয়োজন ছিল, যে কারণগুলোকে দেখিয়ে এখন যুদ্ধটাকে এই সময়টা আরেকটা আমি শেষ কথাটা বলি, সেটা হচ্ছে যে এটা করতে গিয়ে সবচেয়ে বড় রকম বেনিফিট আমেরিকার চেয়েও ইসরায়েল পাবে। কারণ ইসরায়েলকে ইরান কখনো অ্যাকসেপ্ট করেনি এবং করতো না। এই গত 1980 থেকে, যখন 1979 থেকে, যখন থেকে খোমেনি এবং এই নতুন ইসলামী বিপ্লব হয়েছিল, ইরানিয়ান বিপ্লব হয়েছে, এবং ইরানি নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসছে, ফলে ইসরায়েলের সাথে মিডল ইস্টের বিভিন্ন সম্পর্ক ডেভেলপ করার যে ইসরায়েলের ইনিশিয়েটিভ ছিল, ওটা অনেকটা চ্যালেঞ্জ হয়েছে। ইজিপ্টের সাথে, জর্ডানের সাথে তারা এগ্রিমেন্ট করতে পেরেছে, কিন্তু সৌদি আরব, অন্য অন্য বড় বড় দেশের সাথে ইরানের সাথে কোনো রকম সম্পর্ক করতে পারেনি। কাজে এই যে একটা বড় রকম ফ্যাক্টর, ইসরায়েলের বড় ফ্যাক্টর, এবং তারা চায় লেবানন দখল করতে, তারা চায় গাজা দখল করতে, তারা চায় মানে ওয়েস্ট ব্যাংক দখল করে সম্পূর্ণভাবে ইসরায়েলকে এবং একটা বড় রকম জুইশ স্টেট তৈরি করা। এই বিভিন্ন ফ্যাক্টরগুলো একসাথে হয়ে হঠাৎ করে ইরান টার্গেট হয়ে গেছে, এবং ইরানের মিথ্যে কথা, তারা
আমেরিকান মানে এজেন্সি ফর নিউক্লিয়ার এজেন্সি বলেছে যে ওখানে বড় রকম কোন রকম রিসার্চ বা কোন রকম ক্যাপাসিটি ইরান এখনো ডেভেলপ করেনি, নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি। তো এই যে পারেনি, কিন্তু তারপরেও এটাকে বড় রকম আর্গুমেন্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ব্যবহার করে অ্যাটাক করেছে। অর্থাৎ তার কোনো কারণ নাই, তার কারণ হচ্ছে ফেইলিওর গুলো। সে ট্যারিফে সম্পর্কে কিছু এগোতে পারেনি। উনি ফেইলিওর হচ্ছেন ইমিগ্রেশনে, কোনো রকম ক্লিয়ার পলিসি ডেভেলপ করতে পারেননি, কোনো কংগ্রেস থেকে সাপোর্ট পাননি, অন্য এবং এই যে যুদ্ধে যাওয়াটা কিন্তু কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়া যেতে পারে না। আমরা আসবো সেখানে। তার মানে তিনি অনেকগুলো, আপনি মনে করছেন অনেকগুলো ব্যর্থতা ঢাকার জন্য তিনি এটির অবতারণা করেছেন। সেক্ষেত্রে তো প্রশ্নটা চলে আসে যে এই ক্ষেত্রে সফলতা তাকে পেতেই হবে। যদি তিনি এমন একটা বিষয় দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, তাহলে তো শাকটা ভালোভাবে রান্না করতে হবে, অর্থাৎ ইরানটা তো অন্তত ভালোভাবে তাকে ডিল করতে হবে। আপনার কাছে এখন পর্যন্ত কি মনে হয় যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেখানে ইরানে তিনি সফলতা নিশ্চিত পেতে যাচ্ছেন? ডক্টর শফিক, আপনাকে বলছি। জি, আমাকে বলছেন? জি জি জি, আপনাকে। আচ্ছা, সফলতা উনি পাবেন মানে ম্যাটেরিয়ালি, ওকে, কিন্তু সাইকোলজিক্যালি এবং পলিটিক্যালি কালচারালি এই যে একটা গ্যাপ, বড় রকম গ্যাপ তৈরি হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ওদের সাথে ইরানের যে সম্পর্ক, চায়না রাশিয়ার সাথে ইরানের যে সম্পর্ক, বা তেলের যে ব্যবহারের যে রেস্ট্রিকশন গুলো ইরানের উপর দেওয়া হয়েছে, আমার কাছে যেটা মনে হয় এটা কোথায় গিয়ে দাঁড়াবে এখন একটা আনক্লিয়ার পিকচার আমরা পাচ্ছি। কারণ ইরানের লিডারশিপ কি হবে সেটাও একটা বড় রকম ফ্যাক্টর। সেই লিডারশিপে কে আসবে? সে পুরনো দিনের আবার রাজা শাহ পহলভীর ফ্যামিলি বা অন্যরা কেউ আসবে, কি ডেমোক্রেটিক প্রসেস তৈরি হবে, বা সেখানে কি রকম ডেমোক্রেসি হবে? কন্ট্রোল ডেমোক্রেসি, ফুল ফ্লেজেড ডেমোক্রেসি? এবং অয়েল ব্যবসারা কার আন্ডারে থাকবে? যেমন ভেনেজুয়েলার অয়েল কন্ট্রোল আমেরিকা নিয়ে নিয়েছে, সেটা তো আর ইরানে সম্ভব হবে না আমার যেটা মনে হয়। কাজে এটা বড় রকম একটা চ্যালেঞ্জ ফেস করবে। ওখানে আমেরিকান সোলজার যাবে না বলে তারা বারবার কথা বলছে, কিন্তু আমেরিকান সোলজার না গেলে সাফল্যটা, মানে চূড়ান্ত সাফল্যটা কিভাবে আসবে, অর্জন করতে পারবে বলে এই প্রশ্নটি নিয়ে আমরা প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছে যেতে চাই। এখন পর্যন্ত বিমান পথে এবং নৌপথেও হামলা এবং সেখানে আমেরিকানদের দাপটটা দেখা যাচ্ছে, কিন্তু বিশ্লেষকরা যেটি মনে করছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকান সেনাবাহিনী ইরানের মাটিতে পা না ফেলছে ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব নয়। হয়তো মিস্টার এক্স গিয়ে মিস্টার ওয়াই এর হাতে দায়িত্বটা আসতে যাচ্ছে, কিন্তু আমেরিকা যেমনটা চায় সেটা সম্ভব হবে না। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা শেষ পর্যায়ে এমনও হতে পারে যে নানা বিশ্লেষণে আমেরিকা স্থল অভিযানও চালাবে, এবং যদি চালাতে যায় সেখানে তো প্রাণহানির অনেক বেশি আশঙ্কা থেকে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প কি সে ঝুঁকি নেবেন? আচ্ছা, আমি প্রথমেই এই ডক্টর শফিকুর রহমানের সাথে একটা ব্যাপারে একমত নই। মেটেরিয়ালও কিন্তু আমেরিকার সাংঘাতিক ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে বলে রাখতে চাচ্ছি যে এই যুদ্ধটা কিন্তু একদমই ইললিগাল, যেটা প্রিএমটিভ স্ট্রাইক বলেও আসলে প্রিএমটিভও লিগাল না, কিন্তু সেটাও যেটা বলা হচ্ছে এটাও মানে লিগাল না। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে আপনার অনেকবার তাদের জাস্টিফিকেশন পাল্টেছে। রুবিওর সাথে ট্রাম্পের কথা মেলে না, এবং তারা যেভাবে করে এটাকে যুদ্ধকে জাস্টিফাই করছেন এটা একটাও ধোপে টিকে না। ২ নম্বর কথা, এই ৫ দিনে আমেরিকার যে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে সেটা কিন্তু তুলনাবিহীন। হ্যাঁ, আমি আজকেই পড়ছিলাম যে যেটা থার্ড মিসাইল, প্রথমে যে থার্ডের রাডার সেটা ধ্বংস করা হয়েছে, তারপর মিসাইল ধ্বংস করা হয়েছে, তারপর মিসাইলের ব্যাটারি ধ্বংস করা হয়েছে। এই ব্যাটারি তৈরি করতে আপনার বছর খানেক, ১ বছরে ১২টা ব্যাটারি হয়। তো আপনার যদি থার্ড মিসাইল থাকেও ব্যাটারির অভাবে মিসাইলগুলো চলতে পারবে না। তো আমরা যদি ইরানের দেখি, ইরান কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমি বলবো যে আমি প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে নেতৃস্থানীয় তো সবাইকে ডিক্যাপিটেট করে ফেলেছে, ৪০ জন মারা গেছে খামিনি সহ। এরপরে তো ওদের যে সিস্টেমটা খুব ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে, এবং ধারণা করি যে নিচের দিকের যারা তারা হয়তো অল্প বয়স্ক, মাথা গরম, তাদের স্ট্র্যাটেজি কিরকম। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে তারা যেভাবে করে এগোচ্ছে
তাদের একটা প্ল্যান আছে। এর বিপরীতে আপনি যদি আমেরিকার দিকে তাকান, ইভেন ইসরায়েলের দিকেও তাকান, এদের কিন্তু পরিষ্কার প্ল্যান নাই। কেন নাই? কারণ তাদের যে অ্যাজাম্পশন গুলো, যেটার উপর দাঁড়িয়ে তারা যুদ্ধ পরিচালনা করেছে, প্রতিটা অ্যাজাম্পশন ভুল। যে দেশ নিজের অস্ত্র তৈরি করে, যেমন আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখেছি, কোনোভাবেই রাশিয়াকে থামানো যায়নি, কারণ রাশিয়া তার অস্ত্র নিজে তৈরি করে। ইরানেরও কিন্তু তাই। ইরানের যে কি পরিমাণ অস্ত্র আছে এটা কেউ জানে না, এবং এগুলো সব আসলে ভূগর্ভে আছে। আমেরিকা যেটা করতে পারবে, কার্পেট বম্বিং করে প্রচুর পরিমাণে মানুষ মারতে পারবে, কিন্তু ইরান যে ক্ষয়ক্ষতিটা করছে সেটা কিন্তু সামলাতে পারবে না, সেটা একদমই সম্ভব না। এবং এই পর্যন্ত 5 দিনে যে আর্থিক ক্ষতি হয়েছে, এবং এগুলো কিন্তু আমাদের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা, এটার কিন্তু হিসাব নাই। তারপরে এই যে হরমুজ প্রণালী যে বন্ধ হলো, এতে কিন্তু আপনার বিশ্ব অর্থনীতিতে এটার একটা সাংঘাতিক প্রভাব পড়বে। এবং তারপরে আরো অনেকগুলো জিনিস আছে, যেমন এখন আমেরিকা চেষ্টা করছে যে কুর্দিশরা যাতে ইরানে প্রবেশ করে সিভিল ওয়ার তৈরি করে। এটা যদি ওরা শুরু করে, তাহলে টার্কি কিন্তু ইরানের পক্ষ নিতে বাধ্য হবে। এরকম অনেক ধরনের হিসাব, ওরা কিন্তু এগুলো কোনো কিছুই মাথাতে নাই। তারপর যে গালফ দেশগুলোতে যে G7 আমেরিকান বেস গুলো ছিল, বেস গুলো তো ধ্বংস হয়ে গেছে, এবং তারা তো অনেকটা আমেরিকার মানে দাসবৎ। হ্যাঁ, কিন্তু তারা এখন কোনো ইন্টারসেপ্টর পাচ্ছে না। এই মুহূর্তে তারা ইরানের প্রতি প্রচন্ড ক্রোধান্বিত থাকলেও ইরান আক্রমণ করা তাদের পক্ষে সম্ভব না, কারণ আমেরিকা তাদেরকে আর কোনো সাহায্য করছে না। তো এই যুদ্ধের যে আপনার কন্ট্রোল, এটা ডে 1 আমেরিকা হারিয়ে ফেলেছে। এবং এখন তারা এই আপনার স্থলবাহিনীর কথা বলছে, তাদের ইরানের জিওগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নাই। ইরান একটা পাহাড় ঘেরা দেশ, হ্যাঁ, এবং ইরাক না, ইরাকটা যেরকম আমাদের মানে কলোনাইজেশনের পরে বেশিরভাগ দেশই কিন্তু আপনার যারা কলোনাইজার ছিল তারা জোড়াতালি দিয়ে দেশ বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইরান এটার ব্যতিক্রম। এগুলো প্রচুর অনেক পুরানো সভ্যতা, এবং ওদের যে আপনার কি বলবো মানে মানে সেলফ কনফিডেন্স, সেলফ ডিটারমিনেশন, বিশেষ করে যেসব দেশ কখনো কলোনাইজড হয় নাই, তাদের সাথে অন্য দেশের কোনো তুলনাই চলে না। এটা আমি যেটুকু দেখছি, ইরানে প্রচন্ড ক্ষয়ক্ষতি হবে, অনেক মানুষ মারা যাবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার ক্ষতি, কারণ ওরা তো হাসপাতাল, স্কুল, পুলিশ ব্যারাক এসব জায়গায় ওরা ইচ্ছা করে ইনফ্রাস্ট্রাকচার করছে, প্রচন্ড ক্ষয়ক্ষতি হবে। কিন্তু তারপরেও যে ক্ষয়ক্ষতিটা ইসরায়েলের আমেরিকার হবে, সেটা থেকে আমেরিকা ইসরায়েল কেউ বেরোতে পারবে না। হ্যাঁ, কিন্তু আপনি শুরুতে বলছিলেন যে এই হামলাটা কিংবা এই যুদ্ধটা মানে লিগ্যাল নয়, কেন সেটা বলছেন? মানে সে পয়েন্টটা একটু জানতে চাচ্ছি। আমি এখন যে ধারণা করলাম কেউ আমাকে আক্রমণ করতে পারে, এইটা ভেবে আমি তাকে আক্রমণ করলাম, এটার কোনো লিগ্যাল বেসিস নাই। এটা আমেরিকাই কথাটা বানিয়েছে, প্রিএম্পটিভ স্ট্রাইক বলে আসলে ইন্টারন্যাশনাল জার্গনে কিছুই এক্সিস্ট করে না। তারপরে রুবিও তো আরো জল ঘোলাটে করেছেন, উনি বলছেন যে হ্যাঁ, আমরা জানতাম যে ইসরায়েল আক্রমণ করবে, তখন ইরান আমাদেরকে আক্রমণ করবে, সেই জন্য আমরা করলাম। এটা প্রিএম্পটিভ স্ট্রাইকের এতেও পড়ে না। আর আমরা যদি জানতাম ইসরায়েল আক্রমণ করবে, তো আমরা তো ইন্টারফিয়ার করে ইসরায়েলকে বন্ধ করবো এই আক্রমণ করাটা। এবং যে হিসাবটা তারা করেছিল, ওই হিসাবের কোনোটাই তাদের, আমার কাছে মনে হয় তাদের কোনো স্ট্র্যাটেজিই নাই। মানে আপনি যে একটা যুদ্ধে যাবেন, হ্যাঁ, লিগাল হোক ইনলিগাল হোক যাই হোক না কেন, আপনার তো একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। এভাবে আমি যাব, এভাবে আমি বাড়াবো, এবং এভাবে আমি ফিরে আসবো। এটা তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ওরা কিন্তু জানে না, কোনো অফ র্যাম্প জানে না, কিভাবে এটা শেষ হবে এটা জানেন। জি, আমি এই প্রশ্নটা করতে চাই প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনাকে করতে চাই এই কারণে যে আপনি যখন একটি সামান্য গাড়িও চালাবেন, আপনাকে শুধু চালানো জানলে হবে না, নিরাপদ থাকতে হলে গাড়িটি বন্ধ করতে জানতে হবে, ব্রেক করতে জানতে হবে। এক্ষেত্রে আমেরিকা, আমরা মনে করছি যে আমেরিকা জানে না, কিংবা আমেরিকার কয়েকজন ব্যক্তির কথা শুনে আমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে না, এটা খুবই মানে কেউ একজন হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে করলেন দুটো বোমা ফেলে আসি। বিষয়টা কি এমনই, নাকি আসলে আমেরিকা জানে, হয়তো আপনাকে আমাকে জানাচ্ছে না? আমেরিকার একটা পলিসি, এত সামরিক বিশেষজ্ঞরা, এত এজেন্সি, এত ইন্টেলিজেন্স, তারা কেউ জানে না কিভাবে তারা শেষ করতে হবে? মানে কি মনে হচ্ছে আসলে, অভিজ্ঞতা থেকে কি বলে? এর আগে ইরাক, আফগানিস্তান, লেবানন থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, এখানে মিলিটারি বা নেভি বা এয়ারফোর্স এবং মেরিন এরা আলাদা। এদের প্ল্যান, এদের অর্গানাইজেশন অনেক বেটার দেন দ্য পলিটিক্যাল অর্গানাইজেশন উই হ্যাভ ইন আমেরিকা। তো এখন পলিটিক্যাল ডিসিশন, এটা যদি
একজন ধীর স্থির প্রেসিডেন্ট হতো, এটা যদি ইগোসেন্ট্রিক সেলফ লাভিং প্রেসিডেন্ট না হতো, যদি রিয়েলি পলিটিক্যাল প্রসেসের ভেতর দিয়ে প্রেসিডেন্ট কেনেডির মতো বা প্রেসিডেন্ট ওবামার মতো বা প্রেসিডেন্ট মানে রেগানের মতো প্রেসিডেন্ট হতো, তারা চিন্তা করে একটা প্ল্যান করে মিসেস ডক্টর মোমেন যেটা বলেছেন যে একেবারে ডিসঅর্গানাইজড, একেবারে সত্যি কথা। এবং আমি যেটা বলতে এর আগে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ট্রাম্পের যে পার্সোনালিটি, উনি নোবেল প্রাইজ পাননি, কাজে আমাকে আরেকটা কিছু করতে হবে, এটা কিছু করতে, তার কোনো যে একটা দেশ সম্পর্কে ক্লিয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে এটা নেই। উনি আছেন ওনার সেলফ ইন্টারেস্ট সার্ভ করার জন্য যেটুকু, এবং ইভেন রিপাবলিকান পার্টিও না, রিপাবলিকান পার্টিকে যে উনি বিরোধ করে বড় করে নিয়ে আসবেন তাও না। এখানে এখন যেটা ইন্টারেস্টিং হচ্ছে সেটা হচ্ছে যদি দেখেন যে মিলিটারি গিয়ে বিভিন্ন জায়গায় ক্রিশ্চিয়ান ন্যাশনালিজম স্প্রেড করার চেষ্টা করছে, ক্রিশ্চিয়ান ন্যাশনালিজম আর্মির ভেতরে, এবং এখান থেকে অনেক জায়গা থেকে প্রোটেস্ট এসছে যে গভর্নমেন্ট থেকে কোনো রিলিজিয়ানকে প্রায়োরিটি দেওয়া যাবে না, আমাদের কনস্টিটিউশনে আমরা কখনো কোনো রিলিজিয়ানকে প্রায়োরিটি দেই না। কাজে আর্মিকে ট্রেনিং দেওয়া রিলিজিয়ান সম্পর্কে, ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে এবং ক্রিশ্চিয়ান ন্যাশনালিজম ডেভেলপ করার জন্য আমেরিকার সাদা ক্রিশ্চিয়ান ন্যাশনালিজম যে ডেভেলপ করার যে একটা প্রচেষ্টা চলছে, এটার একটা লিঙ্কেজ আমি দেখতে পাচ্ছি, যেটা ট্রাম্প নিজেও পরিষ্কারভাবে বোঝেন কিনা জানি না, বা উনি যে ইনস্ট্রুমেন্ট হচ্ছেন, উনি যেটা করতে যাচ্ছেন, এটা করতে গিয়ে যে কি ক্ষতি হবে দেশের, এবং শুধু আমেরিকান না, ওয়েস্টার্ন ডেমোক্রেসির প্লাস সারা পৃথিবীর যে ডেমোক্রেসি, যে অর্থনীতি, ইরানের সাথে, চায়নার সাথে, রাশিয়ার সাথে যে ইকোনমিক এবং অন্যান্য সম্পর্ক ডেভেলপ করার যে পসিবিলিটিগুলো ছিল, এবং ট্রাম্পের যে সম্ভাবনা এগিয়ে যেতে পারত, যেমন প্রেসিডেন্ট শির সাথে চায়নার প্রেসিডেন্ট শির সাথে ট্রাম্পের একটা মিটিং হওয়ার কথা এই মাসের শেষের দিকে, এটা হবে কিনা বলা মুশকিল এখন, কারণ ট্রাম্প চায়নাকে ব্যবহার করার চেষ্টা করছে তার নিজেদের পার্সোনালিটি, নিজেদের আমেরিকান ইন্টারেস্টের জন্য, হুইচ ইজ গুড, ওয়েস্টার্ন ডেমোক্রেসির জন্য, কিন্তু সেটা ইরানকে টার্গেট করে, ইরানের চায়নার প্রায় 30 to 40% বোধহয় তেল ইরান থেকে আসে। কাজে এই যে একটা পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলোকে ভেঙে দেওয়ার একটা, সারা পৃথিবীতে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করার সিচুয়েশন, আসলে এই সম্পর্ক যে কার সাথে কার এখন ভালো কোনো কিছু স্পষ্ট নেই। ইরানের ঘনিষ্ঠ ভারত, হ্যাঁ, ইরানের ঘনিষ্ঠ চায়না, কিন্তু এখন সম্পর্ক নিয়ে কথা না, কথা হচ্ছে স্বার্থ নিয়ে। হ্যাঁ, স্বার্থ। তাহলে যাদের স্বার্থে আঘাত হচ্ছে তারা তো কোনো রিয়েক্ট করছে না, চায়না, রাশিয়া, ভারত, তারা তো কোনো রিয়েক্ট করছে না। আচ্ছা, চায়না, রাশিয়া, ওদের ইরান ধ্বংস হলে ওদের উপর সাংঘাতিক আপনার খারাপ একটা প্রভাব পড়বে। টার্কি এখনো আমেরিকাকে এয়ার স্পেস ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু অলরেডি ইসরায়েল বলেছে যে ইরান শেষ হওয়ার পর তারা টার্কি ধরবে, অলরেডি বলেছে যে টার্কি ইজ দ্য নেক্সট ইরান। হ্যাঁ, এবং এগুলো জিনিসের কারণে, এবং আপনি সৌদি আরব যেটা আমেরিকার এত বড় অ্যালাই, এরাও ইরানকে আক্রমণ করতে পারবে না, ইচ্ছা থাকলেও পারবে না। এখন আমেরিকা যে তাদের মানে স্ট্র্যাটেজির অভাবটা এমন একটা জায়গায় নিয়ে গেছে যে অচিরে হয়তো ইউরোপের কতগুলো দেশ যারা অনেক দূরে আছে তারা ছাড়া আর সবাই ইরানের মিত্র হয়ে যাবে। ওকে, এটা এত বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার আমি জীবনে কোনোদিন দেখিনি। এবং এটি সম্ভবত আরেকটু বাড়বে যখন আপনি ঘরের ভিতরেই এক ধরনের বিরোধিতার মুখোমুখি হবেন। এখন পর্যন্ত বড় গলায় হচ্ছে না সেটি, কিন্তু না হচ্ছে, ইভেন মাদার মানুষ তারা পর্যন্ত বলছে যে ট্রাম্প আমাদেরকে আজকে ডেমোক্রেটরা এটি নিয়ে বেশ সোচ্চার হয়েছে। কংগ্রেস কিন্তু আসছে না ওইভাবে এগিয়ে। আমরা তাহলে ডেমোক্রেটদের বক্তব্যটা একটু দেখে আসি। আজকেই তারা কথা বলেছেন কিছুক্ষণ আগে, আমরা একটু সেটা দেখে আসি, তারপর আলোচনা করতে সুবিধা হবে যে আসলে কি হচ্ছে। Why is Donald Trump hell-bent on making history repeat itself? Why is he plunging America headfirst
into a war that Americans do not want and which he cannot even explain. Enough is enough. The American people deserve a say, and that is what our resolution is about. We must act to stop Trump's belligerence. The American people will be watching how senators vote. History will judge this chamber for how we act. To my colleagues, all of my colleagues, it is time to make a stand. We must stop another war in the Middle East. 45 of the last 47 presidents, which is all we've had, have ordered kinetic acts, just like President Trump has done, without going to Congress. This isn't new. This has happened 45 in the last 47 presidencies. The Constitution, Article 2, clearly gives the president not only the right, but indeed the duty, as does his oath, to protect the United States. The declaration of war is not a power that the President of the United States has. The Constitution makes it clear the declaration of war is the authority and the responsibility of Congress. Presidents of both parties, yes, they have engaged in military operations, but the declaration of war belongs to this body. Well, to me, this looks like a war. I'll vote no on the pending resolution. President Trump decided to attack Iran. That decision was profound, deliberate, and correct. The president understands the weight of war. He was clear-eyed about the risk, and he was honest with the American people. From very early on Saturday morning, he said, "We pray for every service member as they selflessly risk their lives to ensure that Americans and our children will never be threatened by a nuclear-armed Iran." In his return to the presidency, Mr. Speaker, Donald Trump has left America less prosperous, less safe, and less free. He has hurt us again and again, failed us again and again. And now by launching this unauthorized war of choice, setting fire to our Constitution. প্রফেসর ডক্টর শফিক রহমান, আপনার কাছে একটু শুনি যে ডেমোক্রেটদের এই প্রতিক্রিয়া যুদ্ধ পরিস্থিতিতে কোনো প্রভাব কি আসলে রাখবে, নাকি এটিকেও পাত্তা দেওয়ার কোনো কারণ নেই? যে রেজুলেশনের কথা বলছেন, এই রেজুলেশন তো ডিফিটেড হয়েছে। কাজী মানে কংগ্রেসে, সেনেটে যে রেজুলেশন নেওয়ার কথা ছিল যে প্রেসিডেন্টকে স্টপ করা, প্রেসিডেন্টের পাওয়ারকে স্টপ করার ইনিশিয়েটিভ ডেমোক্রেটরা যেটা নিয়েছে, তারা ভোটে হেরে গেছে। কাজী এই রেজুলেশন তো আর পাস হবে না। এখন এই অবস্থায় যেটা ডক্টর মিনাজ বলছিলেন যে পাবলিক ওপিনিয়ন তৈরি করতে হবে, এবং পাবলিক ওপিনিয়ন তৈরি হচ্ছে যে এই যুদ্ধটা কোথায় যাবে, কি হবে, আমেরিকার পক্ষে কতটুকু যাবে। রাশিয়া এবং চায়না কোনো কথা বলছে না এখনো, বলেছে, কন্ডেম করেছে, এটুকুই। কিন্তু রাশিয়া এবং চায়না এবং অন্যান্য দেশে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি রয়েছে, যেটা সম্পূর্ণভাবে আমেরিকার সাথে নয়, ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতের পোর্ট ইউজ করা এবং এয়ারপোর্ট ইউজ করার কথা বলেছে, যে আমরা ওখানে ইন্ডিয়া থেকে অ্যাটাক করা যাবে ইরানকে, হুইচ ইজ নট ট্রু। কাজে বিভিন্ন রকম মিথ্যা ইনফরমেশন দিয়ে একটা কনফিউশন, একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি করা হচ্ছে। তো এই অবস্থায় ডেমোক্রেটরা যে কি করবে, আমরা এমনি জানি যে ডেমোক্রেটিক পার্টির ভেতরে এখন কোনো বড় রকম লিডারশিপ নেই, একটু ডিসঅর্গানাইজড হয়ে গেছে। যদিও এই ইলেকশনের টার্গেট করে মিড টার্ম ইলেকশনের কিছুটা অর্গানাইজ করার চেষ্টা করছে। আমরা টেক্সাসে কংগ্রেস সিনেটরের প্রেজেন্টেশন দেখেছি, মানে খুবই প্রোগ্রেসিভ, খুবই ভালো মনে হবে। কিন্তু কথা হচ্ছে যে আমেরিকান সাধারণ জনগণকে মোটিভেট করার জন্য প্রেসিডেন্টের এগেনস্টে করা খুব সহজ কাজ নয়। আমেরিকার প্রেসিডেন্টকে সব সময়
আমেরিকান জনগণ সাপোর্ট করে আসে। এখন ডেমোক্রেটদের স্পেশাল লিডারশিপ যদি না থাকে, চাক শুমারের মতন, চাক শুমার নিজে জুইশ, কিন্তু সে জুইশ গভর্নমেন্টের, জুইশ স্টেটের বিরুদ্ধে কি করবে কিছু জানে না পরিষ্কারভাবে। তো এই যে বিভিন্ন রকম কনফিউশন ডেমোক্রেটিক পার্টির ভেতরে রয়েছে, সেটা কতটুকু এগিয়ে যেতে পারবে বলে, আর বিশেষ করে যুদ্ধের সময় যুদ্ধের কতগুলো কমিটমেন্ট আমেরিকানদের রয়েছে যে যুদ্ধ হলে ভুল হোক আমরা প্রেসিডেন্টের এবং সরকারের পক্ষে আছি, কারণ আমরা আমেরিকানরা সব একসাথে এটি নিয়ম, মানে যে কোনো দেশই আসলে দেশপ্রেম থাকবে, জনগণ হয়তো সেটিকে সমর্থন করবে, এটি এক ধরনের প্রচলিত নিয়ম। না, এখানে একটা ব্যাপার আছে। ভিয়েতনাম যুদ্ধ যখন শেষ হয় তখনও 29% আমেরিকান জনগণ যুদ্ধের মানে সমর্থন করেছিল। এইবার যুদ্ধ শুরু হয়েছে 23% সমর্থন নিয়ে। এইটা কিন্তু এইবারের সংখ্যাটা একদমই ডিফারেন্ট। এবং আরেকটা জিনিস, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের যে একদম বেস, মাগা বেসে এটা নিয়ে কথা হচ্ছে, কাজে এইবারের হিসাবটা কিন্তু ডিফারেন্ট, এটা একদম ডিফারেন্ট। আমার ইরান যুদ্ধের কথা মনে আছে, ধরেন ওখানে আপনার 3-4 বছর লেগেছিল ইরান যুদ্ধ নিয়ে কোনো সমালোচনা সামনে আসার জন্য। এটা কিন্তু ডে 1 থেকে এটা হচ্ছে। এইবারের হিসাবটা ডিফারেন্ট। মানে এটা তখন আসলে 3-4 বছর লেগেছিল জানতে যে আসলে ইরাকের পারমাণবিক স্থাপনা নেই, সক্ষমতা নেই, কিন্তু ইরানের বিষয়টা অনেকের কাছে পরিষ্কার, কারণ প্রেসিডেন্ট এর আগের আক্রমণের পরে বলেছিলেন সবটা ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপর পরে আবার না, সেটা ব্যাপার না। ইরাকেরটাও আমরা জানতাম, তখন ন্যারেটিভটা কন্ট্রোল করতো ইউএস গভর্নমেন্ট, এখন ন্যারেটিভ কন্ট্রোল ইউএস গভর্নমেন্ট করে না, এটাই পার্থক্য। তার মানে কিছু করতে হলে জনগণই হয়তো সোচ্চার হয়ে কোন একটা চাপ তৈরি করার বিষয় আছে। ডেমোক্রেটরা এই যে চাক শুমার বললেন এনাফ ইজ এনাফ, এটা আসলে কাগজে বক্তব্যের বাইরে কোনো কিছু নয়। চাক শুমার নিজেও যুদ্ধ চায়। আপনার কে জুইশ না, আপনার দেখতে হবে এই প্যাকেট টাকা কে নিচ্ছে। হ্যাঁ, এবং যারা নিয়েছে তারা আপনার এই যে হলো কি বলে, আপনার স্টেট অফ দ্য ইউনিয়ন হলো, একমাত্র ইরানের বিরুদ্ধে যখন কথা বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প, তখন ডেমোক্রেট রিপাবলিকান সবাই দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। হ্যাঁ, ডেমোক্রেটরা যুদ্ধ চায়, এই মুহূর্তে এরা এই সুযোগটা ব্যবহার করছে ক্রিটিসাইজ করার জন্য, কিন্তু বেশিরভাগ ডেমোক্রেটও যুদ্ধ চায়, তারা সহজ জয় চায়, বিজয় চায়। এখন তারা সমালোচনা করছে, এবং এটা তো খুব স্বাভাবিক না ডক্টর মেহনাজ, এটা তো খুব স্বাভাবিক না যে ইরান আমেরিকার একটা বড় শত্রু এবং আমেরিকার জন্য এক ধরনের গলার কাটা, তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া যায় আমেরিকানরা কেন সেটা চাইবে না? কিন্তু গলার কাটা তো আমরাই বানাচ্ছি, আমরাই তো জায়গায় জায়গায় গিয়ে এই সমস্ত শত্রু তৈরি করছি। শত্রু হওয়ার তো কোনো দরকার নাই, আমেরিকার সাথে ইরানের এরকম স্বার্থের সংঘাত হওয়ার দরকার নেই। এটা শুরু হয়েছে 1953 সাল থেকে, যখন আমরা ওখানে কু করেছি, এবং এই যে ভেনেজুয়েলায় করলাম, এক একটা জায়গায় গিয়ে আমরা শত্রু বানাচ্ছি। এবং এইবার প্রথমবারের মতো আমার কাছে মনে হচ্ছে যে এই যে কোনো যুদ্ধ, ভেনেজুয়েলাও যখন যায়, ওই পুরা ন্যারেটিভটা কেন যাচ্ছি, কি করলাম, ওটা গায়ের জোরে আমেরিকা প্রতিষ্ঠা করে পড়ে। এবং আমার কাছে মনে হচ্ছে এইবার এটা পারছে না, কিছুতেই পারছে না। এবং এবার কিন্তু আপনার যে আর্থিক, যেটা একদম বিশ্ব অর্থনীতিতে ইরান যেটা করছে, যে এভরিওয়ান হ্যাজ টু ফিল দ্য পেইন, এটা কিন্তু সহজ জিনিস না, এটা কিন্তু কেউ পারেনি। প্রত্যেকটা জিনিস হয় কি, যে রিজনের যুদ্ধটা হয় ওখানে আবদ্ধ থাকে। এখন যে এই যে তেলের দাম বাড়বে, আপনার বলছে যে ইন্ডিয়াতে প্রচুর মানুষের চাকরি চলে যাবে, সারা বিশ্বে হয়তো যাবে, এগুলো যে হবে, সারা বিশ্বকে বলছে যে হ্যাঁ আমাদেরকে এভাবে তারা আক্রমণ করেছে, কিন্তু এই পেইনটা উই উইল অল ফিল দ্য পেইন, এটা কেউ করতে পারেনি। এবং এই ন্যারেটিভ, যুদ্ধের ন্যারেটিভের কন্ট্রোল ডে 1 থেকে ইরানের হাতে, এটা কোনোদিন আমি দেখিনি। কাজে এই যুদ্ধটা একদম ডিফারেন্ট একটা যুদ্ধ। জি, এখানে আরেকটা ফ্যাক্টর আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যুদ্ধটা কেমন হচ্ছে যদি ইসরায়েল সম্পূর্ণভাবে, মানে ইসরায়েল যেটা চায় যে ইরানকে একেবারে মানে নিউট্রাল করে ফেলতে, কোন রকম ইরানের না থাকে। এখন সে অবস্থায় যদি আমেরিকা এবং ইসরায়েল দুটো একসাথে হয়ে ইরানকে নিয়ে যেতে পারে, ওখানে যদি নতুন সরকার, নতুন গভর্নমেন্ট সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন ফিলোসফিতে আমেরিকার সাথে তাদের এজেন্ট হয়ে যায়, সেই পাহলেবির মতো, রাজার মতো, বা কোনো গভর্নমেন্ট আসে, বা ডেমোক্রেটিক ওয়েতেও যদি আসে যে ওরা আমেরিকার সাথে, তাহলে ফ্যাক্টরটা ডিফারেন্ট হবে। আমরা ডেমোক্রেটিক পার্টির কথা বলছি, ডেমোক্রেটিক পার্টিও
ওইভাবে যাবে যে আমরা এটাকে নিউট্রাল করতে পেরেছি এবং একটা ইসলামিক ডিক্টেটোরিয়াল, একটা ইসলামিক রেভলিউশনারি গভর্নমেন্টকে আমরা নিউট্রাল ডেমোক্রেটিক সোসাইটিতে আনতে পেরেছি। কিন্তু 4 সপ্তাহের situation যুদ্ধে যদি- সেটি সম্ভব হবে? 4 সপ্তাহের কথা আমার প্রেসিডেন্ট মনে বলছেন। হয় না, আমার মনে মানে হয় না। 4 মাসেও সেটি সম্ভব হবে না, তাই না? মানে ইরানের যে ভৌগোলিক অবস্থান, ইরানের যে তারা আসলে প্রস্তুত ছিলেন। ইভেন আমার কাছে মনে হয় যে খামেনি নিজেও প্রস্তুত ছিলেন যে তিনি মারা যেতে পারেন। মানে তিনি যে আপনি সরে যাওয়ার চিন্তা বিষয় ছিল। করেন, আপনি চিন্তা করেন 165টা বাচ্চাকে এভাবে করে মেরে তাদের বাবা মাকে বলছে যে রাস্তায় এসে সরকারের পতন ঘটাও। এটা কি সম্ভব? তাই না? তারা যে সরকার ইরানের জনগণকে বলছে রাস্তায় আসো, তাদেরকে বলছে এবং যে যাদের বোম্বিং গুলো বাচ্চাকে হচ্ছে, এভাবে করে মারা যে বোম্বিং গুলো হচ্ছে, সেখানে তো দেখে দেখে বোম্বিং করা হচ্ছে না কে খামেনিকে সমর্থন করে, কে খামেনির বিরুদ্ধে বিপ্লব করবে। ট্রু। ইচ্ছা করে রেসিডেন্সিয়াল জায়গা, পুলিশ, হসপিটাল, স্কুল, এগুলো একদম সব ডিসাইডেড। এগুলো কোথাও কোনো ভুল নাই। ওকে, ওদের তার মানে তো পলিসিতে, একদম সেই exactly পলিসিটা ঠিক কোথায় কি- অ্যাক্টিভলি কাজ করবে না। ডক্টর শফিক, আপনি সম্ভবত কিছু যোগ করতে চাইছেন। আমি বলতে চাচ্ছি যে ওখানকার লিডারশিপ কিভাবে ডেভেলপ করবে, এটা একটা বড় রকম ফ্যাক্টর। তারপরে যেটা কিছুটা ইঙ্গিত তো দিয়েছেন প্রেসিডেন্ট, মানে তিনি জি। বলছেন রেজা পাহলভি নয়, ভিতর থেকে যদি কোনো একজন নেতা উঠে আসে সেটা বেটার হবে, কিছুটা এবং ইঙ্গিত সে দিয়েছেন। ইরানের সাধারণ লোকের সাপোর্ট পাবে কিনা, ওখানে একটা সেনাবাহিনীর বড় রকম সাপোর্ট প্রশ্ন পাবে থাকে। কিনা। তারপরেও যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে চীন এবং রাশিয়া এবং অন্যান্য দেশ। তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম এগোয়নি। তারা যদি বলে যে আমরা কালকের থেকে প্লেন বোঝাই আর্মস আমরা ইরানকে পাঠাচ্ছি, যুদ্ধ কোথায় যাবে? কিন্তু সেটি কালকে সম্ভবত যদি তারা বলে, চাইবে না, বলতে রাশিয়া পারে। কিংবা চায়না সেটি চাইবে না। না, অলরেডি চীনের প্রযুক্তি, রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করছে, তারা খালি সামনে আসেনি। ওকে, হ্যাঁ, সামনে আসবে। হ্যাঁ, ওকে। কাজে এই যে বলেছে যে 1 মাস বা 5 সপ্তাহের মতো যুদ্ধ চলবে, এতদিন যুদ্ধে কি হবে? মাত্র 5 দিন গেছে, যুদ্ধটা কোন রকম মানে শেষের দিকে চলে আসার মতন একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। কাজে এটা যে কোথায় কি হবে কি না হবে আমরা তো জানি না। মানে আমেরিকা কত দূর যাবে, আমেরিকার যে ডক্টর মিনাজ যেটা বললেন যে খরচের কথা, গত 2 মাস যাবৎ যে বোটগুলো, জাহাজগুলো, শিপগুলো আর্মি মুভমেন্ট করেছে, মানে 750 বিলিয়নের মতো খরচ হয়েছে এই প্ল্যানগুলো করার জন্য। আর প্রত্যেক দিন এখন মানে যুদ্ধ ছাড়া 6 থেকে 10 মিলিয়নের মতো প্রত্যেক দিন খরচ হচ্ছে এদের সাপ্লাই এবং এদের খাবার এবং ফুডের জন্য। শুধু তাই না, আপনার ইরানের যে মিসাইল গুলো, ড্রোন গুলো, ওগুলো বানাতে খরচ হয় $35,000 থেকে $50,000। আর ওগুলো ওরা যেটা দিয়ে ধ্বংস করে সেটার খরচ হচ্ছে $1 থেকে $4 মিলিয়ন। মানে ওকে, মানে আমরা যদি একটু কনক্রিট করে নিয়ে আসি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জি। কারণ ইসরায়েলের বেশিরভাগ কথাবার্তা ট্রাম্প মেনে চলে। সব সেটাই প্রেসিডেন্টই একটা মানে, বড় রকম সব সমস্যা। প্রেসিডেন্টই এবং মানে, ট্রাম্প একা ইসরায়েল নন। তো সহজে এই যুদ্ধ ছাড়বে না। নেতানিয়াহু নিজের পার্সোনাল ইনসাইড, ইসরায়েলের ভেতরে পরিবেশ, তার যে ইলেকশন, তার যে কোর্ট কেস, তার বিভিন্ন রকম সিচুয়েশনের উপর এই যুদ্ধ যতদিন চলবে, চালাতে পারবে তাদের জন্য ভালো। ওকে, সংক্ষেপে আমরা একটু আমেরিকার আরেকটা খরচে। বিষয় জানি, সেটা হলো প্রফেসর ডক্টর মেনহাজ মোমেন, আপনার কাছে জানি আপনি কিছুটা বলার চেষ্টা করছিলেন। সেটা হলো যে গালফের বাকি দেশগুলোতে ইরান হামলা চালাচ্ছে, পাল্টা হামলা চালাচ্ছে, এবং এই হামলা চালানোর পেছনে ইরানের একটা যুক্তি আছে, আমরা তো আর আমেরিকাকে পাচ্ছি না, আমেরিকার ঘাঁটি পাচ্ছি, সো আমরা হামলা চালাচ্ছি। গালফের দেশগুলো সেটি এখন পর্যন্ত সহ্য করে যাচ্ছে। তারা স্টেটমেন্টে বলছে যে তোমরা কিন্তু রেড লাইনটা ক্রস করছো, রেড লাইনটা ক্রস করছো, করেই তো ফেলেছে। তারা রিয়েক্টটা কি হওয়া উচিত, কিংবা তারা কি রিয়েক্ট করবে বলে আপনি আশঙ্কা করছেন? তাদের কোনোভাবে রিয়াক্ট করার কোনো উপায় নাই, কারণ তাদের যেটা ভরসা স্থল ছিল সেটা হচ্ছে আমেরিকা, যে আমি বেস বানালাম, তোমাদের সেফটি আমার দায়িত্ব। আমেরিকা সেই দায়িত্ব থেকে সরে এসছে। আমেরিকা কোনো ইন্টারসেপ্টর তাদেরকে দিচ্ছে না। কাজে তারা যদি ইরানের সাথে যুদ্ধে যায়, দে উইল বি অন দেয়ার ওন। ইরানকে তারা যতই ঘৃণা করুক, যাই করুক না কেন, তাদের পক্ষে এখন এই যুদ্ধে জড়ানো সম্ভব না। এটার দাম আরো বেশি। মানে কি সামরিক সক্ষমতা নেই তাদের এই কারণে, নাকি কি কারণে? সামরিক সক্ষমতা না, ইরানের অল দে হ্যাভ টু ডু, ওদের যেখানে অয়েল শোধনাগার, সেখানে গিয়ে আক্রমণ করে মানে শোধনাগার ধ্বংস করবে, সারা দেশের ইকোনমি শেষ হয়ে যাবে। ওকে, মানে তারা হয়তো ইসরায়েল কিংবা আমেরিকা
সরাসরি গিয়ে হামলা করতে না পারলেও ইরানের সেই সক্ষমতাটা আছে, যেটা গালফের দেশগুলো জানে যে তাদের দেশকে একদম ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে। মাস বেস গুলো তো সব করতে ধ্বংস পারবে। করে দিয়েছে, কাজে ওই জায়গা থেকে ওই বেস থেকে আমেরিকা আর আক্রমণ করতে পারবে না। এবং এরপরে হরমুজে যে কন্ট্রোল, হ্যাঁ এই কন্ট্রোল যেভাবে মানে অয়েল বেরোচ্ছে এবং মিডল ইস্টে যাচ্ছে এবং অন্যান্য দেশে যাচ্ছে এবং এশিয়ায় দেশগুলোতে যাচ্ছে, জিওপলিটিক্যাল সিচুয়েশন কিন্তু কম, মানে আমেরিকার যে খুব একটা কন্ট্রোলে তা নয়। একদমই না। এটা ইরান ইরান ঠিক করছে যে তার চায়নার জাহাজ যেতে দিবে, কাকে যেতে দিবে কাকে যেতে দিবে না, এটা তাদের মানে এই নিয়ন্ত্রণটা কি তারা ধরে রাখতে পারবে? আমেরিকার হ্যাঁ, নৌবাহিনী এবং পারবে। ইউরোপের বিভিন্ন দেশের নৌতরিগুলো তো যাচ্ছে সেদিকে। হ্যাঁ, এই এই নিয়ন্ত্রণটা তারা অবশ্যই করতে পারবে। Okay. তাদের অনেক ধরনের, আপনি যদি তাদের স্ট্র্যাটেজিক্যাল ডেপথ দেখেন এবং সেটার সাথে আমেরিকার তুলনা করেন, মানে আমি হতবাক হয়ে গেছি। এরকম কোন যুদ্ধ যে এত মানে আনপ্রিপেয়ার্ড অবস্থায় কেউ যুদ্ধে যেতে পারে, কারণ তাদের যেটা অ্যাজাম্পশন ছিল যাবে ঠিক ভেনেজুয়েলার মতো 2 দিন 3 দিন কার্পেট বম্ব করে তারপর সরকারের পতন হবে। অ্যাকচুয়ালি এই সরকারের বিরুদ্ধে ইরানের মানুষের যত ক্ষোভ ছিল এই মুহূর্তে ওরা এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই সরকারকে আরো বেশি স্থায়িত্ব দিল আমেরিকান গভর্নমেন্ট। এবং তারা একটা কমন শত্রু খুঁজে পাচ্ছে এখন, যে কমন শত্রু তাদের আমেরিকা। তারা হয়তো তাদের দেশের জনগণ সেটি ভাবছে। ইসরায়েল এবং আমেরিকা। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছেও একটু জানি, সেটা হলো যে আমরা মানলাম যে গালফের দেশগুলো ইরানে পাল্টা হামলা চালাবে না, কিন্তু তারা তো ক্ষতির মুখোমুখি হচ্ছে। তাদের অর্থনীতি, তাদের ট্যুরিজম, তাদের বিমান, তাদের তেল সবকিছুই অনেকটা ক্ষতির মুখোমুখি হচ্ছে। তাদের বন্ধু আমেরিকা। আপনি সাইকোলজিক্যালি আমাদের প্রেসিডেন্টের কথা বলছিলেন, তারা যদি আমাদের প্রেসিডেন্টকে বারবার করে টেলিফোন করতে থাকে যে থামান, আমরা তো ক্ষতির মুখোমুখি হচ্ছি, আমরা তো আসলে ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, আপনি একটু থামেন, কি মনে হয় আমাদের প্রেসিডেন্ট কি সেই সব কথায় কান দেওয়ার মতো অবস্থায় আছেন, নাকি তিনি আসলে একটা আলটিমেট গোল অ্যাচিভ না করা পর্যন্ত থামবেন না? কান দেবে যদি বড় সৌদি আরব, ইজিপ্ট এরা যদি এগিয়ে আসে। এখন টার্গেট কিন্তু সৌদি আরব, কুয়েত বা বাহরাইন নয়, টার্গেট হচ্ছে ইউএস এমবাসি এবং ইউএস। তারা ডিরেক্ট ভাবে অন্য বেইজে পারছে না, সেই জন্য তারা এমবাসিকে টার্গেট করেছে আপাতত, অন্তত একটা দেশের ভেতরে, ইরানের ভেতরে সাধারণ লোকের মানসিকতা এবং কনফিডেন্সটাকে রাখার জন্য, যে আমরা যুদ্ধে এগোচ্ছি, যুদ্ধে পারছি এবং আমেরিকাকে টার্গেট করতে পারছি, ইসরায়েলকে টার্গেট করতে পারছি। ইসরায়েল তো দিন রাত খালি সাইরেন বাজছে ইসরায়েলে। তো এই যে একটা সাকসেস ইরানের, ছোট্ট দেশ হয়ে যে সামর্থ্য নিয়ে, যে সাহস নিয়ে, যে কনফিডেন্স নিয়ে তারা এগিয়ে আসছে এই বড় রকম চ্যালেঞ্জ ফেস করতে, এটা একটা বড় রকম চ্যালেঞ্জ। এখন যেটা হলো, এরা কিন্তু মুসলিম কান্ট্রি, আফটার অল এটা ওআইসির মেম্বার সবাই বেশিরভাগ, কাজে এরা ঘুরে ফিরে একজন আরেকজনকে ক্ষতি করবে। কুয়েতকে মারবে, কিন্তু কুয়েতের সাথে যে কাতারকে মারবে বা কাতারের সাথে যে ইরানের সম্পর্ক খুব খারাপ হয়ে যাবে তা না। আমরা গত 3-4 বছরে দেখেছি ইরানের সাথে সম্পর্ক সবকটা মুসলিম কান্ট্রির সম্পর্ক ভালো হয়েছে। এটা ইরানের একটা বড় রকম অ্যাচিভমেন্ট, কিন্তু শেষ রক্ষা হওয়াটা হলো সবচেয়ে বড় কারণ। হলো শেষ কিন্তু আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যোগ করতে চাই। জি। আপনি যে আর্থিক ক্ষতির কথা বলছেন সেটা কিন্তু কিছুই না। সবচেয়ে বড় যেটা ভয়, রেজিম চেঞ্জ, যেটা বাহরাইনে হতে পারে। বাহরাইনে অলরেডি বিদ্রোহ শুরু হয়েছে। এই সমস্ত কুয়েত, কাতার, সৌদি আরব, এই সমস্ত দেশে যে আপনার রাজতন্ত্র আছে, এইসবদের যদি পতন হয় তাহলে তার কাছে আর্থিক ক্ষতি কিছুই না, সেটাও কিন্তু হতে পারে। সেটা একটা বড় রকম ফ্যাক্টর। এবং লেবানন তো সরাসরি একদম স্থলযুদ্ধে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহর সাথে। তার মানে যেটি আজকে আলোচনায় এসেছে সবচেয়ে বড় কথা, যে ফুল ফোর্সের আক্রমণটা সামনে, এখনো সেটি হয়নি। আমেরিকা ফুল ফোর্সে যে আক্রমণটার কথা বলা হচ্ছে, এবং সেটি নিঃসন্দেহে একটা ম্যাসাকার তৈরি করবে পুরো অঞ্চলে, একদম মধ্যপ্রাচ্য তো বটে। এর সাথে আপনি প্রফেসর ডক্টর মেনাজও বলছিলেন যে ইরান, চায়না কিংবা রাশিয়া তারা গোপনে হলেও তাদের কিছু প্রযুক্তি ব্যবহার করতে দিচ্ছে, এবং আগে থেকে তো একটা আশঙ্কা ছিল। সো হয়তো সেই সময়ের প্রস্তুতিগুলো নেওয়া ছিল। এটি কোন দিকে যাবে আসলে ঠিক বলা যাচ্ছে না।
যদিও আমাদের হাতে সময় শেষ, কিন্তু আমরা নিঃসন্দেহে সামনের দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিশ্লেষণ শুনবো, আমাদের দর্শকদেরকে সমৃদ্ধ করব যে আসলে কি হতে যাচ্ছে। মাঠের বিশ্লেষণ এবং অন্যান্য বিশ্লেষণগুলো আমরা জানার চেষ্টা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনাদের মতামত দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। জি, বৃহস্পতিবার রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।